হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পেছনে ঘরের একটা দেয়াল দেখেই তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কোথায় এসেছি। তাও তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো। আজকে আমরা এসেছি আলিপুর জেল, যেটা এখন মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটি করেছেন। যাই হোক, আজকে তোমাদের পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাবো। এখানে প্রত্যেকটা ভারতীয়র কাছে একটা ইতিহাসের মতো। এই সেই আলিপুর জেল, যেখানে বন্দী ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। চলো ভেতরে যাই, আস্তে আস্তে তোমাদের একটা একটা করে সব কিছু দেখাবো, আর তার সম্পর্কে সমস্ত ইতিহাস আমি ধীরে ধীরে বলবো। এইখানে সব কিছু দেওয়া আছে, তোমরা কোন দিক থেকে কোন দিকে যাবে, কোন দিকে কি আছে। জেলখানার এই দেওয়ালগুলি যদি তখন বলতে পারতো, তাহলে তো মনে হয় শুধু একটা কথাই বলতো, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আমরা প্রবেশ করব যেখানে ফাঁসি দেওয়া হতো। এই সেই জেল, যখন কোনো স্বাধীনতা সংগ্রামী তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তার আগের মুহূর্তে তাদেরকে এইখানে এনে রাখা হতো। সেই জেলের সামনে দাঁড়িয়ে থাকতো একটি ইংরেজ পাহারাদার, যেমনটা এখানে দেখানো হয়েছে। এই সেই ফাঁসির মঞ্চ, যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের একটু লড়াইয়ের জন্য তাদেরকে জীবন দিয়ে দিতে হয়েছে। হয়তো আর সেই পুরনো দড়িগুলো নেই, এই নতুন দড়িগুলোই দেখেও আমরা বুঝতে পারছি যে তাদের মৃত্যুটা কতটা ভয়ানক ছিল। শুধুমাত্র তারা দেশের জন্য বলেছিল, একটু ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিল, তার জন্য তাদের প্রাণটাই হারাতে হলো। এইখানে ফাঁসি দেওয়া হতো, আর সেই দূরে দোতলার জানলা দিয়ে সেই সব বন্দীদের দেখানো হতো যারা ইংরেজদের বিরুদ্ধে কথা বলতো। তাদেরকেও দেখানো হতো আর বলা হতো যে তোমরাও যদি একটু অন্যায় করো, তাহলে তোমাদেরকেও এইরকমভাবে ফাঁসি দেওয়া হবে। কিন্তু তারা মোটেও হার মানেনি। সেই জানলা দিয়ে তারা ফাঁসির সময় বন্দে মাতরম স্লোগান দিয়ে গিয়েছেন। ফাঁসির পরে তাদের ঠিক এইখান থেকে বের করা হতো, বের করে নিয়ে যাওয়া হতো। তারপর তাদেরকে এইখানে এনে রাখা হতো, আর ইংরেজ ডাক্তার দ্বারা তাদেরকে পরীক্ষা করা হতো যে তারা জীবিত নাকি মৃত। যদি জীবিত থাকতো, তাহলে তাদের হাতের পায়ের সমস্ত শিরা কেটে দেওয়া হতো, আর এই সেই নালি যেখান থেকে সেই সব শহীদগণের রক্ত ঝরে ঝরে চলে যেত। সেই শহীদগণের নাম এইগুলো, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এই জেলে। বন্ধুরা, এটা হচ্ছে জেলখানা, আর এইখানটা দেখতে পাচ্ছ, এইখানটায় আর যাদেরকে রাখা হতো এখানে থাকতো। আর এই যে জায়গাটা, এখানে তারা পায়খানা করতো এইটুকু, আর এখান থেকে তো বেরোতে দিতই না। এই সেই জেল, যেখানে আমাদের দেশের অন্যতম একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। হ্যাঁ, সেই ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু। আর যেখানে রাখা হয়েছিল বন্দিতে, সেই জেলখানাটাই আমি এবার আপনাদেরকে দেখাবো। নেতাজি সুভাষচন্দ্র বসু 1930 সালের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই জেলখানায় বন্দী ছিলেন। এই সেই জেল, যেখানে অন্ধকারে বন্দি রাখা হতো। চারিদিকটা অন্ধকার, লাইট জ্বালাতে পারতো, কিন্তু না, সেই অনুভবটা আমরা পেতাম না। সেই অন্ধকার দেওয়া, আর সেই রকম জেল, এখান থেকে সূর্যের আলো দেখা যেত না। সেই সব বন্দীদের রাখা হতো যারা আমাদের দেশের জন্য একটু ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিল। তো বন্ধুরা, আমরা এখন প্রায় অনেকটাই ঘুরলাম, তো আবার সামনের দিকে যাচ্ছি। দেখি, এই দিকটাতে আমরা একবারও ঢুকি নাই। এবার আমরা প্রবেশ করছি নেহেরু কক্ষ, যেখানে জওহরলাল নেহেরুকে বন্দি রাখা হয়েছিল। জওহরলাল নেহেরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন।
এই সেই তাঁতকল যেখানে ইংরেজ শাসিত সমস্ত আমাদের ভারতীয় জেলে যারা বন্দি থাকতো তাদেরকে দিয়ে দিন রাত কাজ করাতো এই সেই তাঁতকল। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই সেই পাটকল যখন ইংরেজরা আমাদের স্বাধীনতা সংগ্রামী যাদেরকে বন্দি করে রাখতো তাদেরকে এইখানে শাস্তি দেওয়ারও দিন রাত এই পাটকলে কাজ করতে হতো। দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পরব ফাঁসি। দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। এইখানে তাঁতকলের কাজের জন্য সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে, মানে এখানে রেখে দেওয়া হয়েছে সেই সব জিনিসপত্র যেগুলো তাঁতের কাজে লাগবে। लुका छुपी बहुत हुई, सामने आ जाना, कहाँ कहाँ। এই জায়গা এখানে রান্না করা হতো। তাঁতকলে যারা কর্মচারী মানে যাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো তাদের জন্য এখানে রান্না হতো। সো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে দেখবো, এখান থেকে সব দেখা যাবে, পুরো জেলটা দেখা যাবে। চারিদিকে গাছপালার জন্য বন্ধুরা অতটা ভালোভাবে বোঝা যায়নি বা দেখাও যাচ্ছে না দূরে কোথাও। এই সেই ঐতিহাসিক কারাকক্ষ, ইংরেজরা একসাথে সকলকে এইখানে রাখতো। আমরা এখন যার উপরে দাঁড়িয়ে আছি এটি ইংরেজদের এই জেলের হাসপাতাল ছিল। এই সেই 3 বিপ্লবী বীর যাদের নাম না বললেই নয়, বিনয়, বাদল, দীনেশ। তাই বিপ্লবীরা নরেন ঘোষের কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন ঘোষাকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শর্ত পেয়ে তার আগে তারা একবার নরেন ঘোষের সঙ্গে দেখা করবেন। 1908 সালের 31 অগস্ট নরেন ঘোষের তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে গুলির গুলি চালিয়ে তাকে শেষ করে দেওয়া হল। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি হল। দুজনেরই বিনোদনের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসে না। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানবতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে কি সুন্দর লাগছে। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা করেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখাই ছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছপা হয়নি। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলের প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর বাদেও ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করার এই অনলস প্রচেষ্টা
জেলের প্রতিটি দেয়ালে অনুরমিত। গোটা ভারতবাসীর কাছে তারা চিরকাল প্রণম্য হয়ে থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।